জয়গুরু রিটায়ানি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই। নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতামাতা জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী সৎ মন্ত্রে দীক্ষা নিয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। পিতামাতার গুরুর প্রতি সুভাষচন্দ্রেরও ছিল সুগভীর শ্রদ্ধা ও অনুরাগ। একাধিকবার তিনি শ্রী ঠাকুর সান্নিধ্যে আসেন এবং দেশ ও জাতির উন্নয়ন প্রসঙ্গে নানাবিধ আলাপ আলোচনা করেন। বর্তমান আজকের নিবেদনে শ্রী ঠাকুরের সঙ্গে নেতাজির অন্তরঙ্গ সম্পর্ক এবং আলোচনার কিয়দংশ প্রতিফলিত করব। আর নেতাজির জন্মশত বর্ষ উপলক্ষে সৎসঙ্গের মুখপত্র আলোচনায় আশ্বিন 1404 সংখ্যায় নিবন্ধটি প্রকাশিত হয়। আজকের নিবেদন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র। লিখেছেন কুমার কৃষ্ণ ভট্টাচার্য। আজকের নিবেদন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র। নেতাজির পিতা শ্রীযুক্ত জানকীনাথ বসু এবং মাতা শ্রীমতী প্রভাবতী বসু উভয়ই দীক্ষা গ্রহণ করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণাশ্রিত হয়েছিলেন। নেতাজির বরদা এবং বড় বৌদিও দীক্ষা গ্রহণ করেছিলেন। নেতাজির পিতা ও মাতা উভয়েরই গুরুভক্তি ছিল অসাধারণ। তারা যতদিন জীবিত ছিলেন ততদিন মাঝে মাঝে হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমে অর্থাৎ পাবনায় আসতেন। সৎসঙ্গের গঠনমূলক কাজে তারা সব সময়ই মুক্ত হস্তে দান করতেন। তখন আশ্রমে চলছে সংগঠনের যুগ, নানা রকম প্রতিষ্ঠান গড়ে উঠছে। এইসব প্রতিষ্ঠানের বিরাট বিরাট দালান নির্মাণের জন্য প্রয়োজনীয় ইট আশ্রমেই তৈরি করা হতো। আশ্রমবাসী দাদা ও মায়েরা শ্রী ঠাকুরের অনুপ্রেরণায় নিজেরাই ইট কাটতেন। অনেক সময় শ্রী ঠাকুর নিজে সেখানে উপস্থিত থাকতেন এবং রাতের বেলায় ডে লাইট জ্বালিয়ে ইট কাটা হতো। নেতাজির জননী এই সময় আশ্রমে এলে এই ইট কাটায় অংশগ্রহণ করতেন। শুধু তাই নয়, তিনি অনেক সময় দালানের জন্য ইট, সিমেন্ট, মশলা প্রভৃতি অন্যান্য মায়েদের সঙ্গে নিজের মাথায় বহন করে যথাস্থানে পৌঁছে দিতেন। এই বিষয়ে তার কোনো বড়লোকি ভাব বা লজ্জা ছিল না। শ্রী ঠাকুরের জননী মনমোহিনী দেবী কলকাতায় গেলে মাঝে মাঝে জানকীনাথ বসুর বাড়িতে উঠতেন। হিমায়তপুর শ্রী ঠাকুরের জন্মোৎসবের ব্যয় নির্বাহের জন্য জননী মনমোহিনী দেবী এবং নেতাজি জননী প্রভাবতী দেবী উভয়ই কলকাতায় জনসাধারণের কাছ থেকে অর্থ সাহায্য সংগ্রহ করতেন। এতে তাদের কোনো কুণ্ঠা ছিল না। নেতাজির পিতামাতার স্বনির্বন্ধ অনুরোধে শ্রী ঠাকুর ভক্তদের নিয়ে পুরী ধামে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে তারা যে বিপুল অর্থ ব্যয় এবং আপ্রাণ যত্নে
শ্রী ঠাকুর এবং তার সঙ্গী ভক্তদের সেবা করেছিলেন তা বিস্ময়কর। জানকীনাথের মৃত্যুর পর প্রভাবতী দেবী দীর্ঘকাল একনিষ্ঠভাবে তাঁর ইষ্টের সেবা করে গেছেন। আনন্দবাজারের সাধারণ ভোজনাগার ব্যয় নির্বাহের জন্য তিনি প্রতি মাসে 100 টাকা করে জননী মনমোহিনীর দেবীর কাছে পরম শ্রদ্ধার সঙ্গে পাঠিয়ে দিতেন। শ্রী ঠাকুরের প্রতি নেতাজি জননীর কি অসীম ভক্তি ছিল, কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, তার বিশেষ প্রমাণ পাওয়া যায় বা যাবে। বসু বাড়ির জামাই এবং পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার শ্রী হরিদাস মিত্র 14ই মে 1974 তারিখের একটি স্মৃতিচারণে লিখেছিলেন, সেটা বোধ হয় 1941 সাল, আজ থেকে 33-34 বছর আগের কথা। আমি একটি নতুন ক্যামেরা সে সময় কিনেছিলাম। আমার ইচ্ছে হয়েছিল নেতাজির মা, যাকে আমরা সবাই মা জননী বলে ডাকতাম, তার ছবি প্রথম তুলব। তাকে সেই অনুরোধ করলে তিনি খুব খুশি হলেন এবং তাকে নেতাজি ভবনের গাড়ি বারান্দায় ছাদে দাঁড়াতে বলতে তিনি তখনই ছাদে না দাঁড়িয়ে তার শোবার ঘরে ঢুকে গেলেন এবং পর মুহূর্তে দেখলাম তার গুরুদেব শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটি বাঁধানো ছবি মাথায় করে নিয়ে ছবি তুলবার জন্য দাঁড়ালেন। আমি অবাক বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম। সেদিন বুঝেছিলাম গুরুভক্তি কাকে বলে। আমি দীর্ঘকাল জেলে থাকায় এবং নেতাজি ভবন থেকে নেতাজি পরিবারের লোকেদের অন্যত্র যাওয়ায় সে অমূল্য ছবিটি কোথায় চলে গেছে জানি না, কিন্তু এই ঘটনাটি আমার মনের গভীরে এমন দাগ কেটে রেখেছে যা কখনো ভুলতে পারি না। জনক জননীর ইষ্ট দেবতা বলে সুভাষচন্দ্র অল্প বয়স থেকেই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে অশেষ শ্রদ্ধা করতেন। রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠা লাভের পর দেশের নানা সমস্যা সম্বন্ধে আলাপ আলোচনা করতে তিনি কয়েকবার হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমে শ্রী ঠাকুর কাছে আসেন। শ্রী ঠাকুরের শ্রীচরণে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে শ্রী ঠাকুরের পায়ের তলায় বসে তিনি বিনীতভাবে কথাবার্তা বলতেন। কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দেবার পর পাবনা জেলা রাজনৈতিক সম্মেলন উপলক্ষে সুভাষচন্দ্র পাবনায় আসেন। সেখান থেকে তিনি শ্রী ঠাকুরকে দর্শনের জন্য হিমায়তপুর যান। শ্রী ঠাকুরের সামনে বসার জন্য একজন ভক্ত তাকে একখানি চেয়ার এনে দেন। তখন তিনি সেই ভক্তটিকে বললেন, জনক জননী আমার গুরু, শ্রী ঠাকুর আমার গুরুর গুরু, আমার গুরুরও গুরু, তাঁর সামনে আমি চেয়ারে বসতে পারি না। এই বলে তিনি মাটিতেই বসে পড়েন। 1922 খ্রিস্টাব্দের পুজোর ছুটির পর জানকীনাথ এবং প্রভাবতী দেবী হিমায়তপুর আশ্রমে পাবনা আসেন। সেই সময় প্রভাবতী দেবী জননী মনমোহিনী দেবীর কাছে শ্রী ঠাকুরকে পুরী ধামে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। জননী দেবী সে কথা শ্রী ঠাকুরকে জানান। উত্তরে শ্রী ঠাকুর বলেন, আমার যাওয়া তো মুশকিল, কেননা
আমার পুরী যাওয়ার সংবাদ পেলে সৎসঙ্গীরা যে যেখানে আছে সবাই পুরী যে উপস্থিত হবে। তাদের সকলের তাল সামলাতে বোসমা এবং বোসদার অনেক বেগ পেতে হবে। শ্রী ঠাকুরের এই কথা শুনে জানকীনাথ এবং প্রভাবতী দেবী বলেন, আমরা সেজন্য প্রস্তুত হয়েই আছি। ভক্তদের সেবা করব, এর চেয়ে অর্থ ব্যয়ের শ্রেষ্ঠ সার্থকতা কোথায়? শ্রী ঠাকুর তাঁদের এই উত্তর শুনে পুরীধামে যেতে রাজি হন। সেদিন তিনি রাজি হলেন, তিনি পুরী যাবেন। প্রথমে শ্রী সুশীল চন্দ্র বসু, শ্রী বরদা এবং শ্রী ঠাকুর পরিবারের কয়েকজনকে নিয়ে পুরী রওনা হয়ে যান। সেখানে আর্মস্ট্রং রোডে জানকীনাথের পিতার নামাঙ্কিত হরনাথ লজ বাড়িতে ওঠেন। পরে 31শে ডিসেম্বর 1922 সাল জননী মনমোহিনী দেবী, শ্রী ঠাকুর, অনন্তনাথ রায় মহারাজ, শ্রী নফর ঘোষ প্রমুখ আশ্রম থেকে রওনা হয়ে 2রা জানুয়ারি 1923 পুরী ধামে পৌঁছান এবং হরনাথ লজে ওঠেন। তারপরে ভক্তপ্রবর শ্রী সতীশচন্দ্র গোস্বামী, শ্রী কিশোরী মোহন দাস প্রমুখ কীর্তনের দল নিয়ে পুরীতে এসে পৌঁছান। শ্রী ঠাকুর পুরীতে গেছেন শুনে কলকাতা এবং অন্যান্য স্থানের অনেক সৎসঙ্গী পুরীতে এসে উপস্থিত হন। তাদের থাকার জন্য আরও কয়েকটি বাড়ি ভাড়া নেওয়া হয়। জানকীনাথ ও প্রভাবতী দেবী ভক্তদের সেবার জন্য সারাক্ষণ উন্মুখ থাকতেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য হাসি মুখে প্রচুর অর্থ ব্যয় করেছেন। পংক্তি ভোজের সময় উপস্থিত থেকে তাদের আপ্যায়িত করেছেন। এমনকি সৎসঙ্গীদের বাড়ি ফিরে যাওয়ার জন্য পাথেয় পর্যন্ত দিয়েছেন। এই সময় পুরীধাম সৎসঙ্গের ভক্তদের উদ্দণ্ড কীর্তনে সর্বদা মুখরিত থাকত। বিশিষ্ট ব্যক্তিগণ শ্রী ঠাকুর দর্শনে আসতেন এবং সমস্যার সমাধান গ্রহণ করতেন। হরনাথ লজ সবসময় আলাপ আলোচনায় মুখরিত থাকত। শ্রী ঠাকুরের পুরীধামে আগমনে এই অঞ্চলে বিশেষ সাড়া পড়ে যায়। ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য সমুদ্র সৈকতে দাঁড়িয়ে শ্রী ঠাকুর ফটো তুলতে রাজি হন। প্রায় 2 মাস শ্রী ঠাকুর ভক্তগণ সহ পুরীধামে অবস্থান করেন। সুভাষচন্দ্রের মামা মিস্টার JN দত্ত দীক্ষা গ্রহণ করে শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করেন। ICS-এর চাকুরি গ্রহণ না করে দেশ সেবার সংকল্প নিয়ে সুভাষচন্দ্র দেশে ফিরে আসার পরই মামাকে সঙ্গে নিয়ে শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে আসেন। শ্রী ঠাকুর তখন কলকাতায় অবস্থান করছিলেন। সৎসঙ্গের বিশিষ্ট কর্মী হিসাবে সুভাষচন্দ্রের পিতামাতার সঙ্গে পূর্ব থেকেই শ্রী সুশীলচন্দ্র বসুর বিশেষ পরিচয় ছিল। দেশবন্ধুর বাড়িতে সৎসঙ্গের কাজকর্ম নিয়ে তার সঙ্গে দেখা করতে গেলে সেখানে শ্রদ্ধেয় সুশীলদার সঙ্গে সুভাষচন্দ্রের পরিচয় হয়। শ্রী ঠাকুরের ভাবধারা নিয়ে সুশীলদা তার সঙ্গে অনেক আলোচনা করেন। আলোচনা প্রসঙ্গে সুভাষচন্দ্র তাকে বলেন, ছেলেবেলা থেকেই ধর্মের প্রতি আমার গভীর টান ছিল। যেভাবেই হোক রাজনীতির ক্ষেত্রে যখন এসে পড়েছি তখন ঠিক করেছি আর কোনো দিকে না গিয়ে জীবনটাকে এভাবেই বলি দেব। ম্যান্ডালে জেল থেকে মুক্তি পাওয়ার বছর 2 পর সুভাষচন্দ্র সৎসঙ্গ আশ্রম পাবনা পরিদর্শনে আসেন। শ্রদ্ধেয়
সুশীলদা তাকে সমস্ত ঘুরে ঘুরে দেখান। শ্রী ঠাকুরের ভাবধারা, কর্ম, সমাজ সংস্কার ইত্যাদি অনেক বিষয়ে সুভাষচন্দ্র তার সঙ্গে কথাবার্তা বলেন। সৎসঙ্গের সমস্ত বিভাগ দেখার পর সুভাষচন্দ্র বলেন, আশ্রম বলতে লোকে অবিবাহিত সংসার বিরাগীদের বাসস্থানই বোঝেন। গৃহী হয়ে আশ্রম জীবনযাপন করার দৃষ্টান্ত এ যুগে আপনারাই প্রথম দেখাচ্ছেন। পরিবার পরিজনদের ভার নিয়ে অভাব অভিযোগের ভেতর দিয়ে আপনারা যদি এভাবে এগিয়ে যেতে পারেন, তাহলে গার্হস্থ্য আশ্রমের আদর্শ রূপ আপনারা মানুষের সামনে তুলে ধরতে পারবেন। শ্রী ঠাকুরের বিবাহ সংস্কার এবং সমাজ ব্যবস্থার কথা শুনে সুভাষচন্দ্র সুশীলদাকে বলেছিলেন, দেখুন, এ সম্বন্ধে আপনারা যা বলতে চাইছেন দৃঢ় কণ্ঠে লোকের সামনে তা ঘোষণা করুন। তাতে একদল লোক আপনাদের ঘোর বিরোধী হয়ে দাঁড়াবে বটে, কিন্তু অপরদিকে এমন কতগুলি একনিষ্ঠ কর্মী পেয়ে যাবেন যারা আপনাদের আদর্শ সক্রিয়ভাবে সমর্থন করবে, যাদের সাহায্যে বা তাদের সাহায্যেই কাজ এগিয়ে যাবে। বিরুদ্ধবাদীরা আপনাদের রুখতে পারবে না। আশ্রমের প্রতিষ্ঠানগুলি দেখার পর সুভাষচন্দ্র শ্রী ঠাকুরের নিকট আসেন এবং ভক্তিভাবে এবং ভক্তিভরে ভূমিষ্ঠ প্রণাম করে শ্রী ঠাকুরের পদতলে আসন গ্রহণ করেন। শ্রী ঠাকুর তাকে পিতা, মাতা এবং পরিবারের অন্যান্য সকলের কুশল জিজ্ঞাসা করলেন। সুভাষচন্দ্র তাঁর যথাযথ উত্তর দিলেন। তারপর বললেন, আমার মা একবার আশ্রমটি দেখে যেতে বলেছিলেন, তাই আমি দেখতে এলাম। দেখে বেশ ভালোই লাগলো। ওর মানে সুশীলদার সঙ্গে সৎসঙ্গের ভাবধারা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। এখন কথা হচ্ছে যে দেশের জন্য তো অনেক কিছুই করার আছে, কিন্তু কোথা থেকে কাজ আরম্ভ করলে দেশের প্রকৃত সেবা করা যাবে, এই বিষয়ে আপনার মত কি? উত্তরে শ্রী ঠাকুর বললেন, আমার কথা হচ্ছে, দেশের কাজ করতে হলে প্রথমে মানুষ তৈরির প্রোগ্রাম নিতে হবে। ভালো মানুষ পেতে হলেই বিবাহ সংস্কার আগে করতে হবে। আর বিয়েগুলি সব কম্পিটিবল, সুসঙ্গত হলেই তা সম্ভব হবে। সুসঙ্গত মানে হলো বর্ণ, বংশ, আয়ু, স্বাস্থ্য ইত্যাদি সব কিছুরই বিহিত সঙ্গতি। বিহিত বিবাহ হলেই ভালো সন্তানাদি আসে, আর তখন তাদের দ্বারা দেশ, সমাজ সবারই কাজ হয়। দাসদা মানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন আমাকে বলেছিলেন যে তিনি এমন উপযুক্ত মানুষ খুঁজে পাচ্ছেন না যার উপর ভার দিয়ে তিনি একটু সরে দাঁড়াতে পারেন, তার উত্তরে আমি তাকে এ কথাই বলেছিলাম। সুভাষচন্দ্র বললেন, মানুষ তৈরির যে প্রয়োজন আছে তা আমি ভেবে দেখেছি, কিন্তু তাতে যে বিবাহ সংস্কারের আশু প্রয়োজন তা ভেবে দেখিনি। বিবেকানন্দ মানুষ তৈরির কথা বলে গিয়েছেন, কিন্তু কি করে হবে তা তিনি তেমন করে বলে যাননি। আমার মনে হয় তিনি শিক্ষার উপরই জোর দিয়েছেন, কিন্তু এখন ভেবে দেখছি ভালো সংস্কার সম্পন্ন শিশু যদি না জন্মায়, শুধু শিক্ষা তাদের বিশেষ কি করতে পারে? বীজ থেকেই তো গাছ হয়। বীজ ভালো হলেই গাছ ভালো হবে, এটা আপনার কথা শুনে বুঝতে পারছি। আর শিক্ষাও দেওয়া দরকার
মানুষের সহজাত সংস্কারকে ভিত্তি করেই, কিন্তু এ তো দীর্ঘ সময় সাপেক্ষ। উত্তরে শ্রী ঠাকুর বললেন, দীর্ঘ সময় তো নেবেই। আমরা তো এতদিন জাতির বা সমাজের জন্য কিছুই করিনি। গলদ যা জমে গেছে তা সাফ করতে সময় নেবে বই কি। কোনো শর্টকাট প্রোগ্রামে জাতির সত্যিকার কল্যাণ হবে বলে তো আমার মনে হয় না। আরও নানা কথা হওয়ার পরে শ্রী ঠাকুরকে প্রণাম করে সুভাষচন্দ্র বিদায় নিলেন। যাওয়ার সময় শ্রী ঠাকুর তাকে সুবিধা হলে আবার আসতে বললেন। তিনিও মাথা নত করে সম্মতি জানালেন। শ্রী সুশীলচন্দ্র বসু তাঁর স্মৃতিকথায় আরও লিখেছেন, সুভাষ জননী প্রভাবতী দেবী আমাকে খুব স্নেহ করতেন, তাই কলকাতা গেলে তারপর তার সাথে দেখা না করলে অনুযোগ শুনতে হতো। তার সাথে দেখা করতে গিয়ে সুভাষচন্দ্রের সঙ্গেও মাঝে মাঝে দেখা এবং শ্রী ঠাকুরের কথা আলোচনার সুযোগ হয়েছে। স্বামী স্ত্রীর সম্বন্ধ কিরূপ হওয়া উচিত তাই নিয়ে একদিন সুভাষ জননীর সঙ্গে কথা উঠল। তিনি বললেন, স্বামী স্ত্রীর মনন্তর বা স্বামী স্ত্রীর মনান্তর কি জিনিস তা আমাদের জীবনে কখনো জানতে পারিনি। শ্রী ঠাকুর বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল হলে সন্তান সন্ততি ভালো হয়। সুভাষ জননী সত্যই রত্নগর্ভা। সুভাষের বাল্যকথা বা বাল্যকালের কথা বলতে গিয়ে সুভাষ জননী আমায় বললেন, ছোটবেলা থেকেই ওর ধরনটা ছিল আমার অন্যান্য ছেলেদের চাইতে আলাদা। সে আমার কাছেই শয়ন করত। রাত্রে উঠে একদিন দেখলাম সুভাষ বিছানায় নেই। তার খোঁজে বেরিয়ে দেখি সে খোলা ছাদে হাতে মাথা রেখে ঘুমোচ্ছে। তাকে ডেকে বললাম, এভাবে শুয়ে আছিস কেন? উত্তরে সুভাষ বলল, তুমি আমাকে নরম বিছানায় শুইয়ে শরীরটাকে নরম করে দিচ্ছ। ভবিষ্যতে এই শরীর দিয়ে আর কোনো শক্ত কাজ করতে পারবো না, তাই এই রকম করে শক্ত ছাদে শুয়ে আছি। ছেলের কথা শুনে আমি তো অবাক। তখন তাকে বললাম, তোকে আবার শক্ত কাজ করতে হবে কেন? সুভাষ উত্তর দিল, জীবনে বড় হতে গেলে, দেশের কাজ করতে গেলে শরীর সুদৃঢ় করার দরকার। সুভাষ জননীর মুখে আর একটি কথা শুনেছিলাম সুভাষচন্দ্রের ঐতিহাসিক অন্তর্ধানের কিছুদিন পর। গোয়েন্দা বিভাগের একজন উচ্চপদস্থ কর্মচারী মাকে এসে প্রশ্ন করেন, সুভাষবাবু অসামান্য মাতৃভক্ত, এ কথা আমরা জানি। আপনাকে জিজ্ঞাসা না করে কোনো কাজে তিনি হাত দেন না। তিনি বাড়ি ছাড়ার আগে আপনাকে নিশ্চয়ই বলে গেছেন যে তিনি কোথায় যাচ্ছেন। আপনি সেটা অনুগ্রহ করে আমাদের জানিয়ে দেবেন কি? সুভাষ জননী সেই রাজকর্মচারীটিকে বলেছিলেন, আপনার এ কথার উত্তর দেবার আগে আপনি আমার একটা কথার উত্তর দিন। আপনারা আমার বাড়ির চারিদিক গোয়েন্দাদের দিয়ে এমনভাবে ঘিরে রেখেছেন যে একটা কাকও আপনাদের সতর্ক দৃষ্টি এড়িয়ে যেতে পারে না। এই অবস্থায় আমার ছেলে যে আপনাদের নজর এড়িয়ে কোথায় চলে যাবে এটা একেবারেই অবিশ্বাস্য। তাই আমার ছেলেকে আপনারা কোথায় নিয়ে লুকিয়ে রেখেছেন আগে তার জবাব দিন। মায়ের এই দৃপ্ত ভাষণে উক্ত অফিসারটি আর বেশি কিছু বলতে পারেননি।
সুভাষচন্দ্রের অগ্রজ জননেতা শ্রী শরৎচন্দ্র বসুও শ্রী শ্রী ঠাকুরের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। এ বিষয়ে শ্রী প্রফুল্ল কুমার দাস তাঁর স্মৃতিকথায় একটি ঘটনার উল্লেখ করেছেন। 1947 খ্রিস্টাব্দের গোড়ার দিকে শ্রী শ্রী ঠাকুর পাবনা থেকে দেওঘরে চলে আসার পর আমি তখন সদ্য প্রতিষ্ঠিত মনোমোহিনী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবনার আশ্রমে টিম করে চালিয়ে যাচ্ছি। এই সময় শক্তি মন্দিরে হিমায়তপুর এক বিরাট রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। যতদূর মনে পড়ে, ক্যাপ্টেন দেবনাথ দাস, শ্রী শরৎচন্দ্র বসু প্রমুখ বিশিষ্ট নেতারা সেখানে যোগদান করেন। স্থানীয় বিশিষ্ট উদ্যোক্তা ছিলেন শ্রী নরেন্দ্রনাথ সরকার ও সাহাপাড়ার আরও অনেকে। সৎসঙ্গে তখন অনেক আমেরিকান দীক্ষা গ্রহণ করে কর্মী হিসাবে যোগদান করেছিলেন। আমেরিকানদের সঙ্গে পরাধীন ভারতবাসী হিসাবে গভীর মাখামাখি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কতখানি সঙ্গতিশীল সে সম্বন্ধে শরৎবাবুর মনে কূট প্রশ্ন জেগেছিল। তাই তিনি একদিন আমার সঙ্গে এই বিষয়ে নিভৃতে বিস্তৃত আলোচনা করেন। আমি তাকে বলি, প্রকৃতপক্ষে স্বামীজি তো পথিকৃৎ। স্বদেশী আন্দোলনের সময় লোকমাতা নিবেদিতার ভূমিকা তো খুব সুস্পষ্ট। শ্রী শ্রী ঠাকুরের কাজে এবং শ্রী শ্রী ঠাকুরের কাছে যেসব আমেরিকান আত্মসমর্পণ করেছেন তাদের প্রত্যেকেই ভারতের স্বাধীনতার জন্য পাগল। তাদের ধারণা, ভারত স্বাধীন হলে সে বিশ্বে তার নিজস্ব ভূমিকা আরও সুষ্ঠুভাবে পালন করতে পারবে এবং সারা জগতে প্রত্যেক দেশে বাস্তব স্বাধীনতা ও সমুন্নতি এগিয়ে যাবে। এইসব আমেরিকান সৎসঙ্গীরা ভারতের ধর্ম ও কৃষ্টির প্রতি গভীরভাবে সশ্রদ্ধ। তাঁরা ত্যাগী, সদাচারী এবং সাধনশীল। শ্রদ্ধেয় শরৎবাবু এসব কথা শুনে অত্যন্ত উদ্বুদ্ধ হন। তখন তিনি বলেন, এতদিন ঠাকুরকে শ্রদ্ধা করতাম আমার পিতামাতা, বড়দা ও বড় বৌদির গুরু বলে। আজ দেখছি তিনি চতুর চূড়ামণি বিশেষ। বড় বড় ঘরের আমেরিকান ছেলেদেরও তিনি আজ ভারত প্রেমী করে তুলেছেন। মনে হচ্ছে ভগবান ভারতের স্বাধীনতাকে নানা দিক থেকে অবশ্যম্ভাবী করে তুলেছেন। আমি ব্যাপারটাকে মোটেই হালকাভাবে দেখছি না। আমি এ ব্যাপারে আশান্বিত প্রফুল্লবাবু। আপনি আমাদের প্রণাম জানাবেন শ্রী ঠাকুরের চরণে। আনন্দে ওর চোখ দুটো চিকচিক করতে লাগলো। বয়োজ্যেষ্ঠ হিসাবে আমি ওকে প্রণাম করতে গেলে শরৎবাবু বললেন, আপনি ঠাকুরের ভক্ত, আপনি আমাকে প্রণাম করবেন না, ঠাকুরকে আমার প্রণাম জানাবেন এবং সুশীল বসুদা সঙ্গে দেখা হলে তাঁকে আমার প্রণাম জানাবেন। কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিয়ে ফরওয়ার্ড ব্লক গঠনের পরে সুভাষচন্দ্র সৎসঙ্গ আশ্রম পাবনা আসেন। সে কথা আগে একবার আপনাদের উল্লেখ করেছি। সেদিন ছিল 1939 খ্রিস্টাব্দের 4 জুলাই। পাবনা জেলার রাজনৈতিক সম্মেলন উপলক্ষে বক্তৃতা দিতে তিনি পাবনা শহরে আসেন। সেখান থেকে তিনি হিমায়তপুর আশ্রমে আসেন। সম্মেলনে বক্তৃতা শেষ করে আশ্রমে আসতে সন্ধ্যা হয়ে যায়। তিনি সকলের বাধা আপত্তি অগ্রাহ্য করে শ্রী শ্রী ঠাকুরকে দর্শনের জন্য আশ্রমে আসেন। জননেতা হিসাবে তিনি তখন প্রতিষ্ঠা লাভ করেছেন। তাই তিনি আশ্রমে আসায় খুবই ভিড় হয়। শ্রী শ্রী ঠাকুর তখন পদ্মার ধারে বাঁধের উপর দাঁড়িয়ে মাটিতে
পাতা বিছানায় বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর তখন পদ্মার ধারে বাঁধের উপর মাটিতে পাতা বিছানায় বসে আছেন। সুভাষচন্দ্র সেখানে এসে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে চেয়ারে না বসে মাটিতেই বসেন। শ্রী ঠাকুর তাঁর কুশলাদি জিজ্ঞাসা করেন এবং এখানে থাকার জন্য বলেন। সুভাষচন্দ্রকে সেই রাতেই ঢাকা রওনা হয়ে যেতে হবে, তাই তিনি সেদিন থাকতে পারবেন না জানেন। তিনি থাকতে পারবেন না তাই তিনি জানালেন। শ্রী ঠাকুর তাকে সুযোগ মতো আবার আসতে বললেন। সুভাষচন্দ্র তারপর বিদায় নেন। এটাই ছিল শ্রী ঠাকুরের সঙ্গে সুভাষচন্দ্রের শেষ সাক্ষাৎকার। ফিরে যাবার সময় সুভাষচন্দ্র শ্রদ্ধেয় সুশীল বসুদাকে বলেন যে শ্রী ঠাকুরের কাছে নিভৃতে কয়েকটি কথা জিজ্ঞাসা করতে এসেছিলাম, কিন্তু এখানে এত ভিড় যে তাকে কোনো কথা জিজ্ঞাসা করতে পারলাম না। শ্রদ্ধেয় সুশীলদা তাকে বলেন যে ভিড় সরিয়ে তার কথা বলার ব্যবস্থা তিনি করে দেবেন, কিন্তু সুভাষচন্দ্র তাতে রাজি হন না। এত লোকের অসুবিধা সৃষ্টি করতে তিনি চাইলেন না। সুভাষচন্দ্র যখন আশ্রমে আসেন তখন আমি বালক মাত্র। শ্রী ঠাকুরের পৈতৃক ভদ্রাসনের একটি ঘরে আমরা বাস করতাম। আমাদের ঘরের সামনে দিয়েই শ্রী ঠাকুর দর্শনে যেতে হতো। সুভাষচন্দ্র যখন শ্রী ঠাকুরকে দর্শন করে আমাদের ঘরের সামনে দিয়ে ফিরে যাচ্ছিলেন তখন তাকে আমি দেখি। সে কথা এখনও আমার স্পষ্ট মনে আছে। তারপর স্বাধীনতা লাভের কয়েক মাস পর আমি ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিতে কলকাতা যাই। এলগিন রোডের নেতাজি ভবনের পাশেই একটি মিশনারি স্কুলে আমার পরীক্ষার সিট পড়ে। ওই সময় একটি বিশেষ দিনে আমি নেতাজি ভবনে তিনি যে ঘরে বাস করতেন সেই ঘরটি দেখতে যাই। ওই ঘরের দেওয়ালে শ্রী ঠাকুরের একটি প্রতিকৃতি টাঙানো ছিল, তা আমি দেখি। এর দ্বারা বোঝা যায় সুভাষচন্দ্র শ্রী ঠাকুরকে কতখানি ভক্তি করতেন। এই ঘরটিতেই তিনি অন্তরীণ ছিলেন এবং এখান থেকেই তার ঐতিহাসিক মহানিষ্ক্রমণ ঘটে। ওই ঘরের অন্য দেওয়ালে আরও দুইটি প্রতিকৃতি দেখতে পাই। একটি তার পিতার, অন্যটি তার পিতামহের। আর একটি ঘটনার কথা পরে জানতে পেরেছিলাম। থাইল্যান্ডের এক ভদ্রলোক জানিয়েছিলেন যে দ্বিতীয় মহাযুদ্ধের শেষের দিকে নেতাজি যখন সে দেশ ত্যাগ করে চলে যাচ্ছিলেন তখন আজাদ হিন্দ ফৌজের বাঙালি অফিসার নেতাজিকে বলেছিলেন, আপনাকে আজ খালি হাতে এখান থেকে চলে যেতে হচ্ছে। নেতাজি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, তুমি জানো না যে আমি কখনো আমার পিতামাতার গুরুদেবের ছবি, গীতা এবং শ্রীহরির তুলসীর মালা সঙ্গে নিতে ভুলি না। আমি কথাটা আবার বলছি, যখন আজাদ হিন্দ ফৌজের বাঙালি অফিসার নেতাজিকে বলেছিলেন, আপনাকে আজ খালি হাতে এখান থেকে চলে যেতে হচ্ছে, নেতাজি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, তুমি জানো না যে আমি কখনো আমার পিতামাতার গুরুদেবের ছবি, মানে শ্রী ঠাকুরের ছবি, গীতা এবং শ্রীহরির
তুলসীর মালা সঙ্গে নিতে ভুলি না। তাতে মনে হয় আমার সঙ্গে আমি যেন একটা সাম্রাজ্য বহন করে নিয়ে চলেছি। শ্রী ঠাকুরের ফটো তার সঙ্গে থাকতো। তা থেকে বুঝতে পারি নেতাজি শ্রী ঠাকুরকে তাঁর হৃদয়ে কত গভীরে স্থান দিয়েছিলেন। সুভাষচন্দ্রের স্বগৃহে অন্তরীণ এবং মহানিষ্ক্রমণের আগে শ্রীকৃষ্ণ ভট্টাচার্য এবং শ্রী সুশীল চন্দ্র বসু এলগিন রোডের বাড়িতে একবার তাঁর সঙ্গে দেখা করতে যান। তখন কথা প্রসঙ্গে সুভাষচন্দ্র তাঁদের বলেছিলেন যে শ্রী ঠাকুর আপনাদের যে পথে পরিচালিত করেছেন সেটাই সর্বকালের সর্বমানবের পথ, এতে কোনো সন্দেহ নাই। বৈদেশিক শাসন থেকে ভারত যখন মুক্তি লাভ করবে তখন তাকে এই পথই অনুসরণ করতে হবে। নেতাজির এই কথার পর অর্ধ শতাব্দীর বেশি কাল কেটে গেছে। এখন দেখা যাচ্ছে তিনি তখন যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে সত্য। শ্রী ঠাকুর পাবনা থেকে দেওঘরে চলে আসার পর দেওঘরে প্রথম ঋত্বিক অধিবেশন, 34তম ঋত্বিক অধিবেশন দেওঘরে অনুষ্ঠিত হয়। অধিবেশনের শেষে শ্রী ঠাকুর কর্মীদের উপর কতগুলি দায়িত্ব অর্পণ করেন। কর্মীদের উদ্দীপ্ত করার জন্য আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, মানুষের প্রকৃত ইচ্ছা ও সংকল্প যদি জাগে তাহলে প্রতিকূলতার মধ্যেও যে কি অসাধ্য সাধন করতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলেন নেতাজি। অসুস্থ অবস্থায় নিঃসম্বল একক একটি মানুষ বিদেশ বিভুঁইয়ে কি কাণ্ডটাই ঘটিয়ে তুললেন। আজাদ হিন্দ ফৌজ ও আজাদ হিন্দ সরকারের কীর্তিকলাপের কথা যত শোনা যায় ততই মন আনন্দে নেচে ওঠে। তোমরাও যদি পরম পিতার ইচ্ছা পূরণের জন্য, লোকের কল্যাণের জন্য পিছটান ছেড়ে সর্বস্ব পণ করে লাগো, তাহলে তাঁর দয়ায় অসম্ভব সম্ভব হবে বলেছিলেন 1946 সালে 8ই অক্টোবর। স্বয়ং পুরুষোত্তমের কাছ থেকে নেতাজি যে প্রশংসা পেয়েছেন তার কি কোনো তুলনা আছে? জয়গুরু। আজ এই পর্যন্ত। আমরা সবাইকে পরম পিতাকে মাথায় নিয়ে চলব। নেতাজি বিশ্বনেতা, জনবরেণ্য নেতা, এত বড় জননেতা যদি শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারেন, শ্রী ঠাকুরের পথ অনুসরণ করেন, আমরা তো কোন ছাড়। তাকে ভালোবাসবো, তাকে মাথায় নিয়ে চলবো, তাকে খুশি করার জন্য তার আদর্শ, তার বিধি মেনে চলবো। এই তো আমাদের পথ। এইটুকু অনুরোধ রেখে এবং আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। শেষ করার আগে আপনাদের কাছে বিনীত নিবেদন ও প্রার্থনা, যারা সাবস্ক্রাইব করেননি করবেন এবং লাইক করবেন ভালো লাগলে, আর খুব শেয়ার করবেন। এতে আপনাদের হয়তো কষ্ট হবে না, কিন্তু আমরা বা আমি বা রিতায়নী ইউটিউব চ্যানেল অনুপ্রাণিত হবে, আরও নতুন নতুন নিবেদন নিয়ে আসব। সবাই ভালো থাকুন। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।